সঞ্জয় রায়ের ফাঁসি ঘোষণার পর আর কার ইনভলভমেন্ট আছে বা কি নেই, সেই বিষয়ে কি আর খোঁজ খবর হবে, না ঢাকা চাপা না, হয়েছে? আমি তা মনে করি না। যদি এখন এখন কথা হচ্ছে কি, আমরা কি আমরা কি এই সুপ্রিম কোর্টের কথা সিরিয়াসলি নেব না? আমরা কি যারা মানে লিখিতভাবে কোর্টে সিবিআই দিয়েছে সেটা কি আমরা সিরিয়াসলি নেব না? তাহলে আমরা কোথায় যাব? তাহলে আমাদের কাছে আমরা কোথায় যাব? এই হচ্ছে মস্ত বড় আমার কাছে প্রশ্ন। বলছে স্যার এখন একটাই রেড়ে করে উঠছে। বলাটা আমি তো করতে পারবো না, আমি কাগজ ছাড়া তো কথা বলতে পারবো না। আমার কাছে কাগজ দিন যে এইটা আর কিছু হবে না। কেন বলেছিলেন তখন এতজন ইনভলভ, এই জন ইনভলভ, সেই জন ইনভলভ, এত গল্প কথা ছিল কেন? আমি তো আর একটা কথা আমি বলেছিলাম তোমাকে, যেটা 1 বছর লাগবে। প্রথম দিকে আমি বলেছিলাম কিন্তু, যে এই তদন্ত যদি ভালো করে করতে হয় তাহলে 1 বছর লাগবে তদন্ত করতে। বারবার নির্যাতিতার পরিবারের তরফ থেকে আইনজীবী বদল, একবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য, একবার বৃন্দা গোবার। আর মানে আমি বলছি কেন এই জিনিসটা কেন হচ্ছে? দেখুন, ওরা এখন তাদের মা বাবা কথাটা একটু আলাদাভাবে চিন্তা করবে। একটা হচ্ছে তাদের তো, তারা যদি এখন যদি মনে, তারাও, আমরাও মনে করি যে আরো লোক ইনভলভ আছে এবং সেই জন্য তারাও সেরকম মনে করছে। কিন্তু এটাও তো ঠিক যে সঞ্জয় ইনভলভ আছে, এ সম্বন্ধে কোনো ভুল নাই। অতএব সেইখানে সেই সঞ্জয়ের তদন্তটা হয়ে চার্জশিট হয়েছে, তার যদি সাজা হয় তাহলে আপনি কি বলবেন যে সঞ্জয় সাজা হলো কেন? তারা কি হয়েছে কি, মা বাবার যেহেতু তাদের সন্তান গিয়েছে, ফলে তাদের একটু মানে মানসিক অবস্থা তো মানে একেবারে ঠিক সাধারণ থাকা সম্ভবপর নয়। কিন্তু এই সময়, এই বিপদের সময় তো তাদেরও তো মাথা ঠান্ডা করে থাকতে হবে। কারণ একটা সময় চলে গেছে, সেই সময় চলে গেছে। এখন যদি আপনি আইন, সংবিধান এবং কোর্ট যদি আপনি না মানেন, তাহলে আপনি কোথায় যাবেন? রাস্তায়। রাস্তায় রাস্তায় নেমে কিন্তু আপনি সমাধান করতে পারবেন না। কিন্তু উনি তো আজকেই বলেছেন যে আমি হচ্ছে সরকার চালাই। আজকে কাগজ দেখো, বলে আমি হচ্ছে এই সরকার চালাই, আমি হচ্ছে এই দল তালাই। উনি তো আজকে কালকে স্টেটমেন্ট করেছেন। তাহলে দায়বদ্ধতা আপনার নিতে হবে। আপনি নিজে বলছেন আমি সরকার চালাই, আবার বলছেন যে যা সবকিছু আমার খবর আসে। তো তাহলে সেটাও আপনি দিয়েছেন নির্দেশ, তো তাহলে আপনাকে দায়বদ্ধতা নিতে হবে না? আপনাকে বলছি না যে আপনি জেলে যান, কিন্তু একটা জিনিস হলে আপনি যদি বলেন যে আমি হচ্ছে পার্টি, আমি হচ্ছে এই সরকারের মুখ, তাহলে আপনাকে তো বলতে হবে যে যে আমি দুঃখিত যে আমি এই এই দুর্নীতির চক্করে পড়ে গেছি। এটা তো স্বীকার করতে হবে তাকে। যুদ্ধে যিনি ক্যাপ্টেন যদি হারে তাহলে বলে আই হ্যাভ লস্ট, আমি হেরেছি। আর যুদ্ধে যদি জেতা যায় তখন বলে মাই বয়েজ হ্যাভ ডান ইট। আপনাকে তেমনি সেইভাবে করতে হবে। কোটি কোটি টাকা চুরি করব, জেলে চলে যাব, 1 বছর জেল খাটবো, বেরিয়ে চলে আসবো, ভালো লাইফ হয়ে যাবে। এই কথা এবার এসেছে। এইবার হচ্ছে, ওটাও আমি রিসার্চ করেছি। আমাদের ভারতবর্ষে যারা মানে এই রাজনীতি এবং চুরি করে, প্রভাবশালী, এবং তারা যারা করে, তারা কি ব্যাপারটা কি করে যে চুরি করব, তারপরে কিছুদিন জেল কাটবো, তারপরে বেল, তারপরেও বিচার হোক হোক না হোক আমি বেলটা পেয়ে গেলে হয়। বেলটা পেয়ে আবার আমি রাস্তায় নামবো। আমি তো ওটা তো খালি তার বেল, আমি তো নাম করব না যে বিহারে আমরা তো একজন চিফ মিনিস্টারকে, তাকে 4-5টা কেসে একেবারে মানে বিচার হয়ে সাজা, হ্যাঁ, তারপরেও তার বেল হয়েছে না। সাজা হয়ে যাওয়ার পরেও বেল। তুমি আছো কোথায়? এই ডাক্তাররাই, এই ডাক্তার বাবুরাই রিপোর্ট দিয়েছে, বড় বড় ভারত পৃথিবী বিখ্যাত বড় বড় ডাক্তার, তারা বলছে ওনার শরীর খারাপ, ওনার এটা খারাপ, এটা খারাপ, পেট খারাপ, এই খারাপ, তা খারাপ, সবকিছু খারাপ। তো করে তুমি যেই বেল দিয়ে দিয়েছো, ট্রেন করে লাফ দিয়ে তুমি গাড়িতে উঠে পড়েছো। তো এইটা তো একটা, আমি বলবো কি ভারতবর্ষের মানে আমি বলবো একটা মানে একটা বন্দোবস্ত হয়েছে রাজনীতির লোকদের চুরি করা। একই সাথে আমি বলছি স্যার, কালকে এসএসসি শুনানি ছিল,
কার্যত আমি সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছিল, আমি বলছি অঙ্কিতা অধিকারী যে পরেশ অধিকারীর মন্ত্রীর মেয়ে, সে টাকা চেয়ে কার্যত সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে, সে পরীক্ষাই দেয়নি, চাকরি পেয়েছিল। আমি বলছি কোন জায়গায় পরিস্থিতি গেছে। না, এইবার আমি বলি কি, আবার আমি কথায় ফিরে আসি। আমি তো প্রথম আমি বলেছিলাম রঞ্জন সৎ, একটা একটা মাকড়সার জাল বানিয়েছিলাম এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোর্টে বসে, এটাও আমি দেখিয়েছিলাম। তো আসলে আমি মনে করি কি, দেখো, এই যে জিনিসটা যতদিন এই মানে এই হিয়ারিং চলবে, তার সবচেয়ে কার সুবিধা? অলরেডি যারা চাকরি করছে টাকা দিয়ে, তারা কিন্তু মাইনে পাচ্ছে, এবং সেইখানে আগের যিনি চিফ জাস্টিস ছিলেন বলছেন কি, তারা যদি প্রমাণ হয় যে তারা তারা টাকা দিয়ে চাকরি নিয়েছে, তাদের সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে। কিন্তু ফেরত তো পরের কথা, ফেরত তো পরের কথা। এখন তো আমি পাচ্ছি এবং আমি চাকরিও করছি। তাহলে কি হচ্ছে, যতদিন এটাকে মানে শুনানি চলতে থাকবে, সবচেয়ে কার সুবিধা হচ্ছে? অবৈধভাবে চাকরি। আর যারা চাকরিটা পাওয়া উচিত ছিল তারা বাইরে, তাহলে বাবারটা কি দাঁড়াচ্ছে আসলে? তাহলে সুবিধা কার হচ্ছে? যে চুরি করেছে তার, যে যে চুরি করেছে তারই সুবিধা হচ্ছে। 18 তারিখ কি হতে চলেছে? 18 তারিখ সবাই আমরা জানি যে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে, কিন্তু শুধুই কি সঞ্জয় রায়, আর কি কারো সাজা হবে না? এই অভয়াকাণ্ড কি এভাবেই ঢেকে যাবে? আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস, কথা বলবো স্যারের সাথে। স্যার, শুধুই কি সঞ্জয় রায়ের ফাঁসি ঘোষণা হবে, আর কেউ থাকবে না, আর কারো কিছু হবে না, মানে সবাই বেঁচে যাবে? দেখুন, এখানে মাথা ঠান্ডা করে কথা বলতে হবে। চার্জশিটটা এখানে কি অন্য লোকের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে? তা নয়। চার্জশিট করার সময় সিবিআই কি বলেছে লিখিত হবে যে ও ওই যে একা আসামি তা নয়, কিন্তু ও আমরা যে চার্জশিটটা করছি সেটা, এইটা চার্জশিটটা শুধু ওর বেলায়, এবং আমরা আরো তদন্ত করে বিভিন্ন আরো তদন্ত করে আমরা যখন চার্জশিট করতে হয়, সেটা ফাইনাল চার্জশিট তখন করব। এখানে শুধু সঞ্জয়ের বেলায়, অতএব আমাদের প্রথমেই মনে রাখা দরকার, এখানে যদি আমি বলি যে ও ইয়েতে তোমার বর্ধমানে কে আছে তাহলে তো হবে না। আমাকে তো প্রমাণ করতে হবে আমি যখন চার্জশিট করছি XYZ, একটা লোকের XY, এখানে অন্য লোকের চার্জশিট করছি না কিন্তু আগের থেকেই চার্জশিটে তো অন্য লোকের নাম নেই, একার। তো এখানে তো এই কথা চিন্তা করা উচিত না যে এইবার অন্য লোকের নাম কেন এখানে আসলো না, এটা তো ঠিক নয়। এবং তারা এই যে চার্জশিট করার, যখন চার্জশিটটা সাবমিট করছে, সেই লাস্ট যখন বলছে 1 2 3 আমরা কেন চার্জশিট করছি, এই সঞ্জয়ের বেলায় এই 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 তার বিরুদ্ধে প্রমাণ আছে। শেষে গিয়ে কি করছে তারা, সেই মানে সেকশনটা যেটা যেখানে লাস্টে সাইন করছে তার, সেইখানে গিয়ে তার হচ্ছে 16.29 পয়েন্ট আর কি, মানে 1.1 1.2 এরকম করে করে গিয়েছে 16.29-এ। সেইখানে তারা বলছে যে এর পরে আমরা কি করব, যদিও এই কথাটা তাদের নাও বলতে পারত, কিন্তু এইখানে পরিষ্কারভাবে তারা বলেছে যে আমরা এই তদন্ত করছি, এবং এই তো এই দুজনের মধ্যে তো করছি, এই কি বলে তারা থানার হচ্ছে সন্দেহ, এই তো চলছি। এছাড়া আরো অন্য লোকের বিরুদ্ধে আমরা করছি, এবং ওই যেটাতে রেপ অ্যান্ড মার্ডার হয়েছে সেইটার মধ্যে চলছে, এবং তখন আমরা তদন্ত করে যথাসময়ে আমরা চার্জশিট, মানে ফাইনাল রিপোর্ট বলে অ্যাকচুয়ালি, মানে ইয়ের আসলে আইনের কথায় হচ্ছে ফাইনাল রিপোর্ট, কিন্তু আমরা বলি চার্জশিট, আমরা সেই ফাইনাল রিপোর্ট দেব। এইটা একটা। আর একটা কথা মনে রাখতে হবে কি, যে এইটা হচ্ছে 7-10-এর ব্যাপার, মানে যেদিন চার্জশিটটা হবে, এরপরে এইটা মনিটরিং হয়েছে, মনিটরিং এ হচ্ছে এর পরের যে মনিটরিংটা হচ্ছে 15-10, তার মানে 15 আর 7, মানে 7 আর 7 14, মানে 8 দিন পরে মনিটরিং হয়েছে। সেই মনিটরিংতে কি বলছেন, যে আমি এটা এই দুটোই আমি পড়ে শোনাবো, তারপরে আমি এটা দেখাবো। বলছে কি, the status report filed by the Central Bureau of Investigation indicates that further investigation into the role of others
in relation to the alleged rape and murder on 9 August 2024 is the subject matter of continuing investigation. তার মানে এইখানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কি বলছেন 2 নম্বর পেজে 2 নম্বর পাতায় যে এর পরে আমরা এখন যে আমরা মানে স্ট্যাটাস রিপোর্ট পেয়েছি সেখানে সিবিআই বলছে যে আমরা তদন্ত করব কোন বিষয়ে তদন্ত করব যে অন্য লোক এই যে রেপ অ্যান্ড মার্ডার খুন এবং ধর্ষণের মধ্যে আরো কেউ লোক আছে কিনা সেই তদন্ত করব এবং তারপরে যথাযথ ব্যবস্থা নেব। তো এবং তারপরে আমি তো বললাম যে তারা ওই 16.29-এ যে সেটাও বলছে কি যে আমরা এই পর্যন্ত করেছি এই কেসে, এইবার আরো আমি তদন্ত করে ফাইনাল রিপোর্ট দেব। অর্থাৎ আমি যেটা আমি একটা ছোট কাগজ বানিয়েছি এই দুটো বিষয় আমি সেটাতে আমি একেবারে নিজে এটাকে দেখাচ্ছি। স্যার একই সাথে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন হয়ে গেল, বলছি ইডি সিবিআই এটা করছেটা কি, নাকি ইডির অফিসাররা কিছু উত্তর দিতে পারেননি উনাকে কেন অ্যারেস্ট করেছে? না না ওটা না, ওটা কেন অ্যারেস্ট করেছে কোথায়, তো যখন অ্যারেস্ট করে এতদিন ধরে তার জেল কাস্টডিতে রয়েছে তার যদি জাস্টিফিকেশন না হয় অ্যারেস্ট, যখন তুমি অ্যারেস্ট করছো তখন অ্যারেস্ট মেমো দিতে হয় যে আমি কি জন্য অ্যারেস্ট করেছি 1 2 3 4 এতদিন ধরে থেকে সে জেল কাস্টডিতে থাকতে পারে। কিন্তু এখন কি হয়েছে, এখন সুপ্রিম কোর্টের যে লেটেস্ট যে ডাইরেকশন, এতদিন ধরে কাউকে তুমি মানে বিচার না করে যাকে এরকম করে জেল কাস্টডিতে রাখতে পারো না। অর্থাৎ বেল ইজ কিন্তু রাইট, বেল ইজ দ্য রাইট, সেইটাই সাধারণ কথায় আমাদের কনস্টিটিউশন এখন দাঁড়িয়েছে। বেল তার ক্ষমতা, তার হচ্ছে দাবি আছে, তাকে দিতে হবে। জিনিস আমি শুধু আপনাকে জানতে চাইবো, বলছি এসএসসি শুনানিতে আমি বলছি কাকড় আর চাল বাঁচতে পারছে না, বলছি কার অপদার্থতা, কারা বৈধ কারা অবৈধ, আসল ওএমআর শিটটাকেই নষ্ট করে ফেলেছে। আমি আসল ওএমআর শিটটাও সেটা প্রশ্ন করেছেন ওরা নষ্ট, সেটাও করতে পারে 1 নম্বর। 2 নম্বর দেখুন, আমি যখন এই কেসটা হয় তখন তো আমি পার্টি ছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোর্টে, উনি বলেছিলেন ওনাকে পার্টি করো, ওদেরকে বলো আমাকে পার্টি করো। তো তখন আমি ওনার মাধ্যমে এবং সরাসরি যিনি আইও হয়েছিল ওই কেসে তাকে আমি কমপক্ষে আমি 1 লাখ বলবো না, মানে প্রচুর মানে খবর যে এই তারা চুরি করে তারা এখন চাকরি করছে আমি পাঠিয়েছি, ওনার মাধ্যম দিয়েও পাঠিয়েছি, মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমেও আমি পাঠিয়েছি আর সরাসরি ইমেলে পাঠিয়েছি। তার মধ্যে একটা কেস বড় পিকুলিয়ার কেস, এই বাগদারি কেস কি, একটা স্কুলে একজনের মেয়ে এবং মা দুজনেই চাকরি, এরা দুজনেই হচ্ছে টাকা দিয়ে, মা কিচ্ছু লেখাপড়া জান না। তখন সে যে ওখানকার ওই হেডমাস্টার সে বলছে আপনি স্কুলে আসবেন না, কারণ আপনি তো পড়াতে পারবেন না, এক কাজ করেন যেদিন মাইনের দিন সেটা আপনি আসবেন, টাকাটা নিয়ে যাবেন। তারা এখনো মাইনে নিচ্ছে, সেই মহিলা এখনো মাইনে নিচ্ছে। তো এইরকম আমি যদি বলবো কি যে সিবিআই যে কয়জনকে আইডেন্টিফাই করেছে, কত লোককে আইডেন্টিফাই করেছে, অনলি 5,000। আমি বলবো এটা টিপ অফ দি আইসবার্গ, এটা মানে আমি বলবো কি সামান্য একটু অংশ। সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা গ্রাম পর্যন্ত আমি বলবো কি আমি ছেড়ে দাও, তো সেইখানে একটা লোক না, একজন না, দুজন না, নিশ্চয়ই এইরকম করে রয়েছে। তাহলে পুরো মানে এত লোক যে অতটা কিন্তু সিবিআই তদন্ত করতে পারে নাই, তাহলে তারও তার 10 বছর লাগবে। আমি এই কথা বলেছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেখো অন রেকর্ড আছে আমি, যে স্যার আপনি যদি এটা সবটা তদন্ত করান আপনার 10 বছর লাগবে পঞ্চায়েত লেভেলে। তো প্রত্যেক পঞ্চায়েতই একটা না 3টে বা 4টে ছেলে মেয়ে এইভাবে টাকা দিয়ে অবৈধভাবে করছে। আমি পঞ্চায়েত লেভেল পর্যন্ত চলে গেছি, আমি ব্লকও বলছি না, ব্লক তো আছেই, ব্লকটারও এমনি পঞ্চায়েত লেভেল পর্যন্ত গিয়েছে। এইটা যদি তদন্ত করতে হয় তাহলে তো 10 বছর লাগবে। তো ওতে যত বেশি দিন লাগবে ততই সুবিধা, মাইনে পেয়ে যাবে। তো তাহলে কি করতে হতো, এইবারে প্রশ্ন হচ্ছে যে যেভাবে যে পদ্ধতিতে চাকরি দিয়েছো
সেই পদ্ধতিটাই হচ্ছে করাপ্ট। করাপ্ট তাহলে সবকিছু একে ডিসকার্ড করতে হবে। দিয়েছিল আমার ধারণা, আই মে বি রং, মানে আমার হয়তো, কিন্তু আমি কাগজপত্র দেখে যা বলছি যে কত লোক, আমাকে প্রথম বলতে হবে যে কত লোক টাকা নিয়েছে, তা তুমি অ্যাকুরেটলি বলতে পারছো না কেন? তদন্ত করো নাই তো। তদন্ত সবার বেলায় তো হয় নাই। সব স্কুল কি বলেছে? সব স্কুল কি, স্কুল তো একটাও ইনফরমেশন দেয় নাই। প্রত্যেক স্কুল কি বলেছে যে ও টাকা দিয়ে চাকরি পেয়েছে? এখানে তার অধিকারী বা কি আছে? সে তো কোনো তদন্ত করে বলতে পারবে না, হেডমাস্টার যে আছে। তাহলে এতগুলো স্কুলে এতগুলো চাকরি তারা পেয়েছে, আমরা বলতে পারি না যে কত লোক টাকা দিয়ে চাকরি পেয়েছে আর কত লোক চাকরি দিয়ে। কিন্তু এই কথা ঠিক যে যেভাবে চাকরি দেওয়াটা হয়েছে সেটা অবৈধ। তাহলে যেভাবে চাকরি দেওয়া হয়েছে, মানে এই চুরি করে হয়েছে, এইভাবে হয়েছে, ওএমআরসি নষ্ট করে হয়েছে, তাহলে পদ্ধতিটাই খারাপ। যদি পদ্ধতিটা খারাপ হয় তাহলে সবটাই বাতিল করতে হবে। অতএব যুক্তি তর্ক দিয়ে যদি বাতিল করলে যারা বৈধ, সত্যি যারা সৎভাবে চাকরি পেয়েছে, ওই তো মুশকিল হয়ে যায় না। যখন বড় ঝড় আসে, ওই যার মানে ছোট বাড়ি, যে চুরি করে বাড়ি বানিয়েছে তারটাও ভাঙে, আর যে নিজে টাকা দিয়ে বানিয়েছে বহু কষ্ট করে তারটাও ভাঙে, কিন্তু উপায় নাই। সেলাইন বিতর্কে কার্যত দেখা যাচ্ছে এই মুহূর্তে ডাক্তারদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। বলছে সেলাইন যে এই কোম্পানিটা ব্ল্যাক লিস্টেড কোম্পানি, কর্ণাটকের সরকারও ব্ল্যাক লিস্টেড করেছিল, তা সেলাইন কিভাবে ব্যবহার হয় হসপিটালগুলোতে বলুন তো? আমি এই স্যালাইন ব্যাপার নিয়ে আমি কোনো গবেষণা করি নাই, ওটা এই বিষয়ে আমি কোনো কথা বলতে পারি, বিকজ আমি এটা নিয়ে মাথা ঘামাইনি। কিন্তু আমি কি হয়েছে কিনা, যখন কি হয় একটা রাজ্যে বা একটা যে কোনো জায়গায়, যখন এইরকম দুর্নীতি হয় না, আমি তো দুর্নীতির একটা পুরোপুরি মানে অঙ্ক কষেছিলাম গোল করে, এবং মাকড়সার জলের মতো। এই চারিদিকে হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতিতে হয় কি, মানে দুর্নীতি লিডস টু দুর্নীতি, মানে এক দুর্নীতি হলে আরেক দুর্নীতি, আরেক দুর্নীতি হলে আরেক দুর্নীতি। আর লোকেরা ভাবে কি যে ও টাকা নিচ্ছে, টাকা মারছে, তো আমি করতে মারবো না কেন, আমিও করব, দেখা যায়। আর তারাও জানে যে ওই আমি ধরা পড়লে ওই কয়েকদিন ধরে আমি জেলে থাকবো, তারপরে আমার বেল হয়ে যাবে এ টাকায়। তো এইরকম একটা অ্যাটমসফিয়ার আমাদের পশ্চিমবঙ্গে এখন আমরা অবস্থিত আছি। এটা তো বাস্তব কিনা? কে বলবে যে এই স্কুলের বেলায় দুর্নীতি হয় নাই?